বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি করে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্বের কথা। সাগরের বিশালতা আমাদের বুঝতে শেখায় কোনো কিছুই তুচ্ছ নয়। বর্তমানে আপনি যাকে ক্ষুদ্র কিংবা ছোট ভেবে তুচ্ছ মনে করছেন, কোনো না কোনো এক সময় তা বিশাল সাগরে পরিণত হয়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত হবে। আর এই বিশাল সমুদ্রের মধ্যে কত যে রহস্য লুকিয়ে আছে তার কোনো হিসাব জানা নেই। আর এই রহস্যকে উন্মোচন করার জন্যই আমরা বেরিয়ে পড়লাম আজকের এই ভ্রমণের যাত্রায়। আর আমি আগামী কিছু পর্বে আপনাদের সামনে আমাদের এই পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় সমুদ্র সৈকতের ইতিহাস ও তার তথ্য বিবরণী একে একে আপনাদের সামনে তুলে ধরব। সুস্বাগতম সকল বন্ধুদেরকে। আজকে বেরিয়ে পড়লাম এক নতুন এক ভ্রমণের যাত্রার উদ্দেশ্যে। তো আজ আমাদের যে গন্তব্য, সেই গন্তব্য এখান থেকে অ্যাপ্রক্স 232 কিলোমিটার। তো আবারও সকলকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে, আমার এই ছোট্ট পৃথিবীতে। তো এই 200 কিলোমিটারের পথের যাত্রা কেমন হবে, এই যাত্রায় কি কি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হব, তার সমস্ত বিবরণ আমি একে একে আপনাদের সামনে তুলে ধরব। আর তাই বলছি, সঙ্গে থাকুন। এই 232 কিলোমিটার যাত্রাপথে রোড কন্ডিশন কেমন, কোথায় স্টে করবেন, কোথায় ভালো ধাবা রয়েছে এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরব। তাই বলবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। স্টে টিউন, লিটল লাইফ উইন্ডো। আর আজকের আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছাতে সময় লাগবে গুগল অনুযায়ী 5 ঘন্টা 12 কি 13 মিনিট। তো আমরা খুব ধীরে সুস্থে চালাবো, সেফ চালাবো। একটা কথা সবাইকে বলে রাখি, সেভ লাইফ সেভ ডাইভ। আমাদের ডেস্টিনেশনে সেফ পৌঁছানোই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কোনো এক ব্যক্তি তার বিশেষ উক্তিতে বলেছিলেন, সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। আর এই উক্তিকে পাথেয় করে আজকের এই ভ্রমণ যাত্রা। ভ্রমণ আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন আঙ্গিককে পরিবর্তন করে। আর সমুদ্র সৈকতের বিশাল গভীরতা আমাদের জীবনে কি বার্তা বহন করে নিয়ে আসে, তাই আমি আগামী ধারাবাহিক কিছু পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই সিরিজে এক একটি পর্বে পশ্চিমবঙ্গের যত জনপ্রিয় সমুদ্র সৈকত আছে তার ভৌগোলিক, প্রাকৃতিক ও ইতিহাসের তথ্য বিবরণী আমি আপনাদের সামনে একে একে তুলে ধরব। তাই বলবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আশা করছি এই ব্লগটি আপনার জীবনের আরো একটি আঙ্গিককে আপনার সামনে তুলে ধরবে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যে জায়গাটা এখন এই মুহূর্তে আমরা কানেক্ট করব, এটা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো সোজা চলে গেলে কল্যাণী, আর এই পেছনটা চলে গেলে হলো রানাঘাট। এইটা হলো রানাঘাট আর কল্যাণীর বাইপাস। তো এই রানাঘাট আর কল্যাণীর বাইপাস ধরে আমরা কল্যাণীতে যাব। ওখান থেকে আমরা টুয়ার্ড কল্যাণী যে ব্যারাকপুর যে এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়ে ধরেই আজকে আমাদের প্রথম গন্তব্য হবে এয়ারপোর্ট। কারণ ওখান থেকে আমার আরও কিছু ফ্রেন্ডস আজকের আমাদের এই ভ্রমণে আমাদের সাথে যুক্ত হবে। তাই প্রত্যেকটা রোড কন্ডিশন কীরকম এবং কোথায় কোথায় হল্ট করবেন, সমস্ত বিবরণ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে এই যে কল্যাণী রানাঘাট যে বাইপাসটা রয়েছে, এই বাইপাসটা কিন্তু রোড কন্ডিশন বলতে গেলে অসাধারণ। আজ থেকে 5-7 বছর আগে কিন্তু এই রোডটার মারাত্মক ভয়ানক পরিস্থিতি ছিল। বাট এই মুহূর্তে এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন সামনে, একদম এক কথায় বলতে পারলে মাখন। তো থ্যাঙ্কস টু পিডব্লিউডি যে এই রাস্তাটাকে এত সুন্দর করার জন্য। যারা আমরা রাইডার, তো আমাদের যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা সবসময় আশা করি যে সুন্দর রাস্তা হলে যাত্রাটাও ভালো হয়, ভ্রমণের সুন্দর সুন্দর অভিজ্ঞতাও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে অলমোস্ট
10 কিলোমিটার অ্যাপ্রক্স হবে চলে এসেছি। তো এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি সেই জায়গাটার নাম হলো মদনপুর। এখান থেকে টুয়ার্ডস 5 কিলোমিটার ফরওয়ার্ড গেলেই তারপরেই আমাদের প্রথম এই রাস্তাটা, এতক্ষণ আমরা স্ট্রেটই আসছিলাম, এবার এই রাস্তাটা স্ট্রেট এখানে শেষ হয়ে যায়। গিয়ে আমরা আরেকটু আগে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে। সেখান থেকে ডান দিকে নিয়ে টুয়ার্ডস একদম পুরো কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা ধরবো কল্যাণী থেকে। তো দেখতে পাচ্ছেন শীতের হালকা, মানে শীত বলতে কি হালকা শীতের যে মেজাজ হয় না, মানে এরকম অ্যাকচুয়ালি এরকম ওয়েদারে মানে রাইড করে খুব মজা লাগে। তো সকালের এরকম হালকা হালকা ঠান্ডা ওয়েদার, সঙ্গে রাস্তাঘাটের অত জ্যাম নেই, মানুষজন সকালে মর্নিং ওয়াক করছে, তার সঙ্গে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য, সমস্ত মিলে ব্যাপারটা যেন একদম অসাধারণ একটা অনুভূতির সৃষ্টি করছে। তো আপনারাও উপভোগ করুন, সঙ্গে আমি তো উপভোগ করছি। তো দেখা হচ্ছে আবার সামনে গিয়ে। যেটা বললাম যে এই স্ট্রেট রাস্তাটা মদনপুরের এই জায়গাটায় শেষ হয়ে যাবে, তারপরে আমরা ওখান থেকে ডান দিক নিয়ে টুয়ার্ডস একদম কল্যাণী ব্যারাকপুর যে এক্সপ্রেসওয়ে আছে, আজকের আমাদের প্রথম এক্সপ্রেসওয়ে, আমরা ওখান থেকে কানেক্ট করব। সমস্ত বিষয়টি একে একে আমি তুলে ধরবো আপনাদের সামনে, যাতে যদি কোনো বন্ধু নদিয়া জেলা থেকে যান তাহলে তাদের যাতে যেতে কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো সমস্ত তথ্য বিবরণের সঙ্গে। তো সামনে দেখা হচ্ছে আবার। এভাবেই শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে মদনপুরকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম কল্যাণীতে। এই সামনে এখানেই রানাঘাট কল্যাণী যে বাইপাস তার শেষ হলো, এবং আমরা কল্যাণী শহরের একদম মাঝামাঝিতে প্রবেশ করে গেছি। এবং একটু সামনে গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সামনে দিয়ে চলে গেল, এই যে ডান সাইডে, এটা হলো কল্যাণী এসডিও। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আমাদের যে লাইসেন্সের ট্রায়াল হয়, এই মাঠটাতেই ট্রায়াল হয়। আমিও এই মাঠটাতেই ট্রায়াল দিয়েছিলাম এবং পাশ করে তারপরে লাইসেন্স পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সামনে, দেখুন ক্যামেরায় জানি না কতটা দেখতে পাচ্ছেন, ঋত্বিক সদন। এখানে যত একাডেমিক এবং কালচারাল নাটকগুলি হয় এবং কালচারাল অনুষ্ঠানগুলি হয়, সেগুলি কিন্তু সমস্ত এই ঋত্বিক সদনেই হয়। আর এই ঋত্বিক সদনের পাশেই রয়েছে কিন্তু, পাশে যে বিল্ডিংটা দেখলেন সেটা হলো কল্যাণী মিউনিসিপ্যালিটির প্রশাসনিক ভবন। তো এই সমস্ত প্রশাসনিক ভবনকে পিছনে ফেলে আমরা এবার টুয়ার্ডস সামনের দিকে এগিয়ে যাব ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার জন্য। এখান থেকে কল্যাণী মানে ব্যারাকপুর কল্যাণী যে এক্সপ্রেসওয়েটা রয়েছে তার ডিস্টেন্স খুব হার্ডলি হলে খুব থেকে 2 কিলোমিটার হবে। এই যে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে নিলাম। ওহ, জাস্ট অসাধারণ অসাধারণ। সূর্যি মামা সবে সবে উকি দিয়েছে, আর সেই সঙ্গেই আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে নিলাম। এই যে টুয়ার্ডস সোজা যদি আপনারা চলে যান তাহলে এটা চলে যাবে একদম নৈহাটি, আমাদের ব্যারাকপুর, মধ্যমগ্রাম এবং বিরাটি রয়েছে। বিরাটি হয়ে এটা সোজা এখন ওইদিকে দক্ষিণেশ্বর পর্যন্ত কানেক্ট করার কথা আছে, যেটা আমি শুনেছিলাম। জানি না কতদূর আগিয়েছে, কোনো বন্ধু যদি জেনে থাকেন তো কমেন্টে জানাবেন। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে রোডটা, এই রোডটাই চলে গেছে মানে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু হয়ে মগরা হয়ে। এখান থেকেই বর্ধমান ডানকুনি যদি যেতে হয় তাহলে এখান থেকেই পার হয়ে কিন্তু আমাদেরকে যেতে হয় টুয়ার্ডস ওপার। গঙ্গার ওপারে যেতে গেলে আমাদের নিয়ারেস্ট যদি কোনো সেতু থাকে তাহলে এটা হলো আমাদের ঈশ্বরগুপ্ত সেতু, যেটা পার করে আমরা টুয়ার্ডস বর্ধমান বলুন, ডানকুনি বলুন, ওল্ড দিল্লি রোড, সমস্ত এই ঈশ্বরগুপ্ত সেতু পার করলেই কিন্তু পাওয়া যায়। আর এই যে আমার সামনে দেখছেন ওয়েবেলের আইটি পার্ক। আর আমরা তো যেহেতু আজকে আমাদের গন্তব্য মেদিনীপুর, তো আমাদেরকে এদিক দিয়ে গেলেও আমার হয়ে যেত, কিন্তু যেহেতু আমার আরও কিছু বন্ধু কলকাতা থেকে জয়েন করবে, তো তার জন্যই আজকে আমি আর এই ঈশ্বরগুপ্ত সেতুতে গেলাম না। আমি টুয়ার্ডস এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব একদম
এয়ারপোর্টে যাব আমি। ওখান থেকে আমার সমস্ত বন্ধু যারা রয়েছে তাদের সাথে মিট করে কানেক্ট করে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে আমরা ওখান থেকে সোজা টান একদম বেরিয়ে যাব। বন্ধুরা, সামনে প্রাকৃতিক দৃশ্যকে একবার দেখুন, কি অসাধারণ! এ যেন আবার আমাকে ফিরিয়ে নিয়ে গেল আমার ছোটবেলায়, যখন আমার অঙ্কন শিক্ষক আমাকে আঁকার জন্য ড্রয়িং খাতাটা দিতেন। তখন রং তুলির ক্যানভাসের মাধ্যমে আমি প্রকৃতিকে এইভাবেই সাজিয়ে তোলার চেষ্টা করতাম। আর আজ যখন সেই মনের ক্যানভাসের প্রকৃতির রূপকে স্বচক্ষে বাস্তবে সম্মুখীন দেখছি, এর অনুভূতি সত্যি আলাদা। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, মনের ক্যানভাস থেকে বাস্তবে ফিরি। সামনেই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটি, এই ব্রিজটি কিন্তু সোজা কানেক্ট করেছে কাঁচনাপাড়ার কাপাতে। আর কাঁচনাপাড়ার এই কাপাতেই কয়েকটি অসাধারণ ফ্লাইওভারের প্রজেক্টের কাজ হচ্ছে। আর এই প্রজেক্টের কাজগুলি যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই রোডের কানেক্টিভিটি আরো সুন্দর হয়ে যাবে। চলুন আমি সামনে যেতে যেতেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে ফ্লাইওভারের কথাগুলো আপনাদেরকে আমি বলছিলাম, এই সোজা একটা ফ্লাইওভার চলে যাচ্ছে, সোজা গিয়ে আমাদের কল্যাণী এইমস যেটা রয়েছে, এইমসে গিয়ে মিশবে। আরেকটা ফ্লাইওভার যেটা সোজা গিয়ে সোজা গিয়ে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা যেটা এখন সার্ভিস রোডটা ধরেছি, যদি এটা এই ফ্লাইওভারটা ওপেন হয়ে যায়, তখন আর আমাদের এই সার্ভিস রোডটা ধরতে হবে না, আমরা সোজা এক্সপ্রেসওয়ে ধরে টুয়ার্ডস ব্যারাকপুরের দিকে চলে যেতে পারবো। তো এই মুহূর্তে অসাধারণ কাজ হচ্ছে, কাজের প্রোগ্রেশনও খুব ভালো। কারণ আমি 2-3 মাস আগেও এখানে এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি আমি 4-5 বার এখানে এসছি। তো দেখেছি যে এখানকার এই ফ্লাইওভারের কাজের প্রোগ্রেশন কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে মনে হবে যেন কোনো একটা মেট্রো সিটিতে চলে এসেছি, এত সুন্দর ফ্লাইওভারের কাজ হচ্ছে। আমি তো খুব ইমপ্রেসড এক কথায় বলতে গেলে। দেখুন, ওই যে উপরের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটাই চলে গেছে টুয়ার্ডস একদম এইমস হয়ে আমাদের NH-12 কানেক্ট করবে। আর আমরা সোজা যাব, সোজা গিয়ে আমরা আমাদের যে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়ে আমরা ফ্লাইওভার ধরে সোজা একদম চলে যাব নৈহাটি ব্যারাকপুর হয়ে। আমরা মধ্যমগ্রাম হোক কিংবা বিরাটি থেকে আমরা টার্ন নিয়ে টুয়ার্ডস এয়ারপোর্ট। দেখুন, যে কথাটা বলছিলাম, কত সুন্দর ওয়েল ডিজাইন ওয়েতে ফ্লাইওভারগুলোকে রেডি দেখে মনে হবে যে এটা কাঁচনাপাড়ার মতন সিটি, যেখানে এই মনে হবে কোনো একটা বড় মেট্রোপলিটন সিটিতে আমরা রয়েছি। তো ভালো লাগছে যে ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে, ভালো লাগে দেখে। ঠিক আছে, তো এই টুয়ার্ডস এটা চলে গেল একদম কাপা হয়ে একদম টুয়ার্ডস কাপা থেকে 10 কিলোমিটার NH-12, এই সোজা রাস্তাটা ধরে যদি আপনারা যান, তাহলে NH-12 কানেক্ট করতে পারবেন। আমরা যেহেতু যাব এয়ারপোর্টের দিকে, তো আমাদেরকে সোজা এই এক্সপ্রেস ধরে এগিয়ে যেতে হবে। তো এটা বলছিলাম, অসাধারণ। তো বাড়ি থেকে অলমোস্ট 50 কিলোমিটারের পথ কভার করে এই মুহূর্তে অবশেষে আমি পৌঁছে গেছি বিরাটিতে। এই বিরাটি থেকেই কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েকে লিভ করে বাদিক নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যাব। কারণ ওখানেই আজকের আমার যারা ভ্রমণ সঙ্গী রয়েছে তারা রয়েছেন, অপেক্ষা করছেন। তাদের সাথে কানেক্ট করে আমরা চলে যাব টুয়ার্ডস বালি ব্রিজ, দক্ষিণেশ্বর হয়ে কোলাঘাট। এই মুহূর্তে বন্ধুরা আমরা রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। সামনেই দেখতে পাচ্ছেন মাইল ফলক, যেগুলি সামনের রোডকে কিন্তু ইন্ডিকেট করছে। জুম করে একবার দেখে নিন আপনারা। আর সামনের রাইট সাইডে যে স্ট্রেট রাস্তাটি চলে গেছে, সেটা কিন্তু টুয়ার্ডস দক্ষিণেশ্বর বালি ব্রিজ চলে গেছে। আমরা ভুলবশত এই যে লেফট সাইডের যে স্ট্রেট রাস্তাটা দেখছেন, এই স্ট্রেট রাস্তায় আমরা কিন্তু চলে গেছিলাম। একটু আগাতেই একজন সার্জেন্ট আমাদেরকে বললেন রীতিমতো যে এই রাস্তায় কিন্তু বাইক নট অ্যালাউ, কারণ এই রাস্তায় বাইক কিন্তু অ্যালাউ করে না। তাই দেখতে পারবেন সামনেই একজন সার্জেন্ট রয়েছেন, যিনি আমাদেরকে এই বিষয়টি সম্বন্ধে কিন্তু অবগত করালেন। সত্যি বলতে আমরা যদি আজকেই ভুলটা না করতাম, তাহলে হয়তো জানতে পারতাম না। আর যদি জানতে না পারতাম, তাহলে আপনাদেরকেও জানাতে পারতাম না।
তা আশা রাখবো আগামী দিনে যদি কোনো বন্ধু আসেন এই জায়গাটার ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এরপর আমরা ইউটার্ন নিয়ে সোজা উঠে গেলাম যে রাস্তাটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রেট রাইট, সেই যেটি দক্ষিণেশ্বর বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে যাচ্ছিল। এই দেখুন এই রাস্তাটি নিয়ে এবার আমরা সোজা টুয়ার্ডস চলে গেলাম দক্ষিণেশ্বরের দিকে। আর এখান থেকে এই রাস্তাটি ধরে যখন আপনি সোজা চলে আসবেন তখন আপনার চোখে কিন্তু এই উপরের ফ্লাইওভারটি চোখে পড়বে। আর এই ফ্লাইওভার থেকেই সোজা সোজা স্ট্রেট, এই যে রাইট রাউন্ডে আপনি যখন রাইট নেবেন, এই রাইট নিয়ে আপনার এই রাস্তাটি সোজা আপনাকে যে দক্ষিণেশ্বরের রেলওয়ে ব্রিজ আছে সেই রেলওয়ে ব্রিজের কাছে নিয়ে যাবে। এই যে রেলওয়ে ব্রিজের কথা আপনাকে বলছিলাম, এখান থেকে আপনি যদি লেফট সাইডে নেন তাহলে বালি ব্রিজে পৌঁছে যাবেন। আর এই যে রাইট সাইডে নিলে কিন্তু টুয়ার্ডস দক্ষিণেশ্বর মন্দির। যেহেতু আমাদের লেফট সাইডে যেতে হবে তাই আমরা লেফট সাইডের রাস্তাটি নিয়ে নিলাম, নিয়ে টুয়ার্ডস বালি ব্রিজের দিকে এবার আমরা এগিয়ে যাব। আমরা রয়েছি সেই সুবিখ্যাত বালি ব্রিজে, যে বালি ব্রিজ ক্রস করে আমরা আজকে আমাদের গন্তব্যে যাব। তার আগে আপনাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই সাইডটা রয়েছে গঙ্গা নদী, যেটা হুগলি নদী নামে পরিচিত। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের সকলের খুব শ্রদ্ধেয় মন্দির দক্ষিণেশ্বর মন্দির। ঠিক আমরা পেছনটাই মানে ছেড়ে আসলাম, এই সাইড থেকে ক্যামেরায় হয়তো আপনারা দেখতে পারবেন না। তো এখনও এখান থেকে আমাদের গুগল মোটামুটি দেখাচ্ছে 170 কিলোমিটারের মতো এখনও আমাদেরকে জার্নি করতে হবে। তো আমরা প্রথম যে হলটা নেব সেটা ভাবছি যে আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ সকালে কিছু খেয়ে দিয়ে বেরোয়নি। সো সামনে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি থেকে অলমোস্ট 86 কিলোমিটার ক্রস করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজাতে। আর এই ধুলাগড় টোল প্লাজা থেকেই কিন্তু কোলাঘাটের ডিস্টেন্স 46 কিলোমিটার। আর এই 46 কিলোমিটার যেতে গুগল অনুযায়ী সময় লাগবে 49 মিনিটস। আর এই যে স্ট্রেট রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই NH16, এটা ধরে সোজা চলে গেলে আমরা কোলাঘাট পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন নূপনারায়ণ নদী আর দেখতে পাচ্ছেন রেলওয়ে ব্রিজ। এই রেলওয়ে ব্রিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রেলওয়ে ব্রিজ দ্বারাই কিন্তু সাউথ ইন্ডিয়ার সমস্ত ট্রেনকে হাওড়া কানেক্ট করে। তো এই ব্রিজটি কিন্তু আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ব্রিজ। তো এখান থেকে কোলাঘাট এখনও 7.5 কিলোমিটার, যেখানে যেতে অ্যাপ্রক্স সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তো কোলাঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম কোলাঘাটে। আর এই কোলাঘাটই কিন্তু আজকে আমাদের ফার্স্ট হল ডেস্টিনেশন। এখানেই কিন্তু আমরা সকালের জল খাবারের পর্বটা সেরে নেব। ততক্ষণ আপনারা কিছু সিনেমেটিক সিন উপভোগ করুন। লুচিটা সফট আছে, তরকারিটাও ভালোই, মোটামুটি হালকা ঝাল। ঝোলটা একটু যদি ঘন হতো তো লুচির সাথে খেতে দারুণ লাগতো, কিন্তু মোটের উপর খেতে সত্যি ভালো। লুচিটা খুব সফট আছে, দেখুন খুব সফট। সো এখন এই কোলাঘাটে ব্রেকফাস্ট করছি। এরপরে এখান থেকে কোলাঘাট থেকে আমরা যাব তাজপুর। তার অ্যাপ্রক্স ডিস্টেন্স গুগল দেখাচ্ছে প্রায় 107 কিলোমিটার, মানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে হোটেলে গিয়ে আবার দুপুরে লাঞ্চ করা যাবে। তো ব্রেকফাস্ট এনজয় করি। অবশেষে সকালের জলখাবারের পর্বের সমাপ্তি ঘটিয়ে আবারও বাইকে স্টার্ট দিয়ে নিলাম। এই যে সোজা যে স্ট্রেট রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেল
টুয়ার্স খড়গপুর। আর বাঁদিকের এই রাস্তাগুলি চলে গেল দীঘা, হলদিয়া। এখান থেকেই কিন্তু আমরা NH-16 ছেড়ে দিয়ে সোজা মেচেদা, নন্দকুমার হয়ে আমরা পৌঁছে যাব দীঘা। অবশেষে বাড়ি থেকে 155 কিলোমিটারের যাত্রা করে পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুরের তামলুক সাব ডিভিশনের নন্দকুমারে। আর এই নন্দকুমার কিন্তু আমাদের যাত্রার আজকে একটি বিশেষ ল্যান্ডমার্ক, কারণ এখান থেকে কিন্তু সমস্ত দীঘা, মন্দারমণি, তাজপুর যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। এই যে রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটি অলমোস্ট 75% ক্রস করলেই আপনি বাঁ সাইডে একটি রোড দেখতে পারবেন। এই যে সামনে যে লেফট সাইডে রোডটি রয়েছে, এই রোডটি কিন্তু সোজা চলে গেল কাথি কন্টাই হয়ে দীঘা, মন্দারমণিতে। এই মুহূর্তে সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি হলো মাতঙ্গিনী হাজরা সেতু। এটি হলদি নদীর উপরে অবস্থিত। আর এই সেতু ধরেই আমরা আজকে চলে যাব আমাদের যে ডেস্টিনেশন মন্দারমণি, তাজপুর। এই মুহূর্তে এই সেতুটি ক্রস করেই আমরা চলে যাব কাথি কন্টায়ে। এই যে আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এটা হলদি নদী। আর এই হলদি নদীর উপরেই এই সেতুটি গড়ে উঠেছে। আর এখনো আমাদের যে ডেস্টিনেশন, মূল ডেস্টিনেশন, তার ডিস্টেন্স এখান থেকে অ্যারাউন্ড 50 to 60 কিলোমিটার, যেখানে পৌঁছাতে সময় লাগবে এখনো অলমোস্ট আমাদের 1 থেকে 1.5 ঘন্টা। তো সামনে গিয়ে আমরা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই ল্যান্ডমার্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ল্যান্ডমার্ক। যদি আপনাকে দীঘা বা মন্দারমণি যেতে হয়, তাহলে কিন্তু এই যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন, আমি আঙ্গুল দিয়ে পয়েন্ট করছি, সেই রোডটা ধরে সোজা চলে গেলে কিন্তু আপনি সোজা চাউলখোলায় গিয়ে উঠবেন, এবং চাউলখোলা থেকে যদি আপনি লেফট সাইডে নেন তো আপনি মন্দারমণি, তাজপুর, উদয়পুরে চলে যাবেন। আর সোজা চলে গেলে আপনি কিন্তু দীঘায় পৌঁছে যাবেন। আর আমরা আজকে যে রুটটি নেব, আমরা ডিসাইড করেছি আমরা মেরিন ড্রাইভ যে রয়েছে সেই মেরিন ড্রাইভের রোড ধরে কিন্তু আমরা এগোবো। তাই আমরা সোজা এই রোডটি ধরে এগিয়ে যাচ্ছি। কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার আসার পরেই দেখবেন রাইট সাইডে এই দেখুন একটা রাস্তা ঢুকে গেছে। এটাই কিন্তু মন্দারমণি, তাজপুর যাওয়ার যে মেরিন ড্রাইভ রয়েছে, সে মেরিন ড্রাইভের রাস্তায় আপনাকে নিয়ে যাবে। আর এই রাস্তার একটি মেন ল্যান্ডমার্ক আছে, সেটা হলো ষোলোয়া ব্রিজ। আর এই মুহূর্তে আমাদের গন্তব্য কিন্তু সেই ষোলোয়া ব্রিজের দিকে। আর একটা কথা যেটা বলবো, এই রাস্তা যাওয়ার সময় আমাদের চোখে কিন্তু মারাত্মক ফুটহোলস পড়েছে। রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ, খুব একটা ভালো নয়, যেহেতু গ্রামের রাস্তা। তারপরে রাস্তার প্যাসেজও খুব ন্যারো। যদি পাশ দিয়ে কোনো একটা বড় গাড়ি যায় তাহলে কিন্তু আপনি আর যেতে পারবেন না। যেহেতু আমরা বাইকে ছিলাম, তাই কোনো রকম অ্যাডজাস্ট করে আমরা কিন্তু এই রাস্তাতে গেছি। আমি কিন্তু কাউকেই এই রাস্তায় আসার জন্য রেকমেন্ড করব না। কারুর যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা থাকে তবে এই রাস্তায় আসুন, অন্যথায় কিন্তু যেটা চাউলখোলা, মন্দারমণি, তাজপুর যাওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটাই আপনারা ধরুন। যদি কারুর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে এই রাস্তাটাই আসুন, কারণ দেখতেই পাচ্ছেন দু সাইড গ্রিনারিতে ভর্তি, পাশে কিন্তু ঝিল রয়েছে। আর তার মাঝখান দিয়ে আপনি যখন বাইক রাইড করে যাবেন, এই অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন কি বড় বড় সারি সারি সবুজ গাছ রাস্তার দুধার দিয়ে গড়ে উঠেছে, আর তার মাঝখান দিয়ে আপনি রাইড করছেন। এ যেন এক অসাধারণ। এই জায়গাটা তো তুলনায় হবে না। আমি প্রথম দেখাতেই জাস্ট এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এটা এক অসাধারণ সবুজায়নের মধ্যে দিয়ে পাশে ছোট্ট একটা ঝিল বয়ে গেছে। এ যেন এক স্বপ্নের ফেরিটেল রোড মনে হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ষোলোয়া ব্রিজে। এই ষোলোয়া ব্রিজ থেকেই সোজা কিন্তু আমরা এবার এগিয়ে যাব আমাদের মেন যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের দিকে। আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে।
এখান থেকেই তারা সমুদ্রে, এখানকার যারা স্থানীয় মৎস্যজীবী আছেন তারা এখান থেকে কিন্তু সমুদ্রে মাছ ধরতে যান। আর এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তায় কিন্তু চলে গেছে মন্দারমণি, তাজপুর ও দীঘার দিকে। সামনে যেতে যেতে আমি আরও সমস্ত বিষয়গুলি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এবার তাহলে এগোনো যাক। দেখতেই পাচ্ছেন সামনে মাইল ফলক কিন্তু ইন্ডিকেট করছে মন্দারমণি, দীঘা, তাজপুর এখান থেকে কত দূর। অবশেষে আমরা নবনির্মিত ষোলোয়া ব্রিজের উপরে উঠে গেলাম। আর এই ষোলোয়া ব্রিজের উপর থেকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে যেন এক কথায় অসাধারণ লাগছিল। এইভাবেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম শুটকি মাছের গ্রামে। আর এই শুটকি মাছের গ্রামে প্রবেশ করতেই কিন্তু নাকে শুটকি মাছের গন্ধে ভরে গেল, যা আমার একদমই পছন্দের নয়। এই গ্রামে প্রবেশ করতেই দেখলাম এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু শুটকি মাছের চাষ হচ্ছে। আর এইভাবেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম। ষোলোয়া ব্রিজ ক্রস করার পর 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা কিন্তু ভালো ছিল, কিন্তু তারপর আবার কিন্তু সেই খারাপ রাস্তা শুরু হয়ে গেল। আর আমার এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সি বিচ রয়েছে। আর এই যে সোজা আমরা এই রাস্তা ধরে এবার এগিয়ে গেলাম মন্দারমণির দিকে। অবশেষে আমরা মন্দারমণিতে পৌঁছালাম। এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দারমণির মেন রাস্তা। আর রাস্তা জুড়ে কিন্তু বিভিন্ন রিসর্ট ও হোটেল গড়ে উঠেছে। আর দেখতে পাচ্ছেন রাস্তার কি ভয়ঙ্কর অবস্থা। বিভিন্ন জায়গায় ইট দিয়ে মেরামতের চেষ্টা চলেছে, তাতে হিতের দিকে বিপরীতই বেশি হয়েছে। আর একটু সামনে আগাতে দেখলাম কোথাও কোথাও তো রাস্তার পিচ উঠে গায়েব হয়ে গেছে। আর এই দেখুন সামনে কিভাবে আস্ত ইট দিয়ে মেরামতের চেষ্টা চলছে। এতে তো অধিকাংশ অ্যাক্সিডেন্টের প্রবণতাই বেড়েছে আমার মনে হয়। এখানকার যারা লোকাল অথরিটি আছেন, জনপ্রতিনিধি আছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই বিষয়গুলো একটু দ্রুত দেখুন, কারণ এইটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে দেশ বিদেশের বিভিন্ন লোক ভ্রমণের জন্য আসেন। আর তারা এসে যখন এই রোড কন্ডিশন দেখবেন, তাতে কিন্তু আখিরে আমাদের রাজ্যের মান সম্মানই হানি হবে, আমাদের রাজ্যের নাম খারাপ হবে। তাই এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমার বিনীত অনুরোধ, এগুলো একবার দেখবেন। অবশেষে খারাপ রাস্তার অভিজ্ঞতাকে পেছনে ফেলে আমরা আজকে আমাদের মূল যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আর এখানেই আমি এই পর্বের সমাপ্তির ঘোষণা করব। আগামী পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব তাজপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও তার ভৌগোলিক ইতিহাস, তার সঙ্গে তাজপুরের লাইট হাউস, বিশ্ব বাংলা গার্ডেন এবং তাজপুরের যে মেন আকর্ষণ সমুদ্র সৈকত, তা